বেতন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী, শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত যুক্তরাজ্য বিএনপি কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত যুবদল, জাসাস, মহিলা দল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং মঞ্চে উপবিষ্ট যুক্তরাজ্য বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং আজকের অনুষ্ঠানের সভাপতি, আসসালামু আলাইকুম। আজকে মোবাইলগুলো বড় ডিস্টার্ব করে। আজকের অনুষ্ঠানের শুরুতেই প্রথমেই আমি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, প্রথম সরাসরি জনগণের দ্বারা নির্বাচিত রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাই বসত ওনার আত্মার মাগফিরাত কামনা করে মহান রব্বুল আলামিনের দরবারে ওনার আত্মার মাগফিরাত কামনা করে একই সাথে ওনার প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। নেতৃবৃন্দ, সংক্ষিপ্ত এই জন্য বললাম, অনেক রাত হয়ে গেছে, আপনাদেরকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। সেজন্যই সংক্ষেপে আমি আমার বক্তব্য এখানে দেবার কথা ছিল না। যতটুকু আমি জানি, আজকের এই আলোচনা সভার পরে যুক্তরাজ্য বিএনপির আরেকটি এই প্রোগ্রামের আরেকটি অংশ আছে বক্তব্যের পরে। সেই অংশটি আপনাদের সকলকে দেখার এবং বোঝার আমন্ত্রণ আমিও জানাবো। যেহেতু সেই অংশটি আছে, সেই জন্যই বক্তব্যটি সংক্ষিপ্ত করতে চাই। এখানে আজকে যে সকল বক্তা বক্তব্য রেখেছেন, সবাই বিভিন্ন সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে সকল কাজ করেছিলেন ওনার জীবনদশায়, স্বাধীনতা যুদ্ধের ৭১ সালে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা থেকে আরম্ভ করে যখন দেশ পরিচালনা করেছেন, সেই সময় দেশের জন্য, দেশের মানুষের জন্য যে সকল কাজ করেছিলেন, সেই সকল কাজের বিভিন্ন সময় বিভিন্ন বিষয় উল্লেখ করেছেন। আমরা সকলেই জানি যে ১৯৭১ সালের ২৬শে মার্চ যখন রাজনৈতিক নেতৃবৃন্দ ব্যর্থ হয়েছিল তৎকালীন দেশের মানুষের রাজনৈতিক চাওয়া পাওয়া পূরণ করতে, সেই সময় যখন শূন্যতা দেখা দিয়েছিল রাজনীতির মাঠে, সেই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন সামরিক অফিসার হিসাবে নিজ কাঁধে সকল দায়িত্ব নিয়ে সেদিন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। নেতৃবৃন্দ, সেদিন বাংলাদেশের যে ৫৫,০০০ বর্গমাইল এলাকা, এই বর্গমাইল এলাকার মানুষকে সাথে নিয়ে সেদিন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। এই সাধারণ মানুষগুলোকে নিয়ে ছিনিয়ে এনেছিলেন স্বাধীনতার যুদ্ধ, স্বাধীনতা সূর্য। কিন্তু আমরা পরবর্তীকালে কি দেখলাম? যখন দেশ স্বাধীন হলো ১৬ই ডিসেম্বর, পরবর্তীকালে আমরা দেখলাম যে ব্যক্তিটি এই ৯ মাস স্বাধীনতা যুদ্ধকালীন সময় অনুপস্থিত থেকেছিল, যে তৎকালীন জনগণের যুদ্ধ, কঠোর পরিশ্রম, আত্মত্যাগ কোনো কিছুই দেখেনি, সেই ব্যক্তিটি দেশ স্বাধীনের পরে কিছুদিন পরে বাংলাদেশে ফিরে এসে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে স্বাধীন বাংলাদেশে ফিরে এসে বাংলাদেশের
রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করল। সেই ব্যক্তিটি হচ্ছে শেখ মুজিবুর রহমান। সে যখন 12ই জানুয়ারি দেশে ফিরে আসলো, পকেটে তার পাকিস্তানি পাসপোর্ট। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেদিন গিয়েছিল তাকে এয়ারপোর্টে অভিনন্দন জানাতে। কিন্তু যেই মানুষগুলি গিয়েছিল তাকে অভিনন্দন জানাতে, সেই মানুষগুলি মনের মধ্যে তখনও, বুকের মধ্যে তখনও অনেকেরই কষ্ট রয়ে গেছে। কারো কষ্ট রয়ে গিয়েছিল ভাইকে হারানো, কারো কষ্ট রয়ে গিয়েছিল পিতাকে হারানো, কারো কষ্ট রয়ে গিয়েছিল স্বামীকে হারানো। সেই কষ্টকে বুকে চেপে ধরে গিয়েছিল শেখ মুজিবকে অভিনন্দন জানাতে। কিন্তু কি ছিল পর্দার অন্তরালে শেখ মুজিবের বুক পকেটে ছিল পাকিস্তানি পাসপোর্ট। একটি জাতির সাথে একজন মানুষ কত বড় প্রতারণা করলে এই কাজটি সংগঠিত হতে পারে। শুধু তাই নয়, দেখুন আপনারা, প্রায় 30 বছরের রাজনৈতিক জীবনে শেখ মুজিব যখনই বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছে, সে কি বলেছে? সে বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে। সে কি বলেছে? সে বাংলাদেশে গণতন্ত্র স্ট্যাবলিশ করতে চায়, সুপ্রতিষ্ঠিত করতে চায়। সে কি বলেছিল? সে বাংলাদেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে চায়। সে কি বলেছিল? সে বলেছিল সে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী করতে চায়। কিন্তু আমরা পরবর্তীকালে কি দেখলাম? 71 সালে দেশে যখন ফিরে আসলো, তারপরে যখন অবৈধভাবে সরকার গঠন করলো শেখ মুজিব বা আওয়ামী লীগ, আমরা কি দেখলাম? যারা বছরের পর বছর গণতন্ত্রের কথা বলে আসলো, তারা সেদিন 75 সালে 25শে জানুয়ারি তারা বাকশাল আইন পাশ করলো। তারা একদলীয় শাসনের আইন পাশ করলো 25শে জানুয়ারি 1975 সালে। যারা বলে আসলো যে তারা বাংলাদেশের মানুষের নিরাপত্তা দেখবে, বাংলাদেশের মানুষকে নিরাপদ করে তুলবে, বাংলাদেশকে বসবাসের জন্য বাংলাদেশের মানুষের কাছে। আমরা স্বাধীনতার পরে কি দেখলাম? বাংলাদেশের মানুষ কি দেখতে পেল? যে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন শেখ মুজিবের নেতৃত্বে লাল বাহিনী, নীল বাহিনী, হলুদ বাহিনী, এরকম বিভিন্ন বাহিনী তৈরির মাধ্যমে একটি আতঙ্কের জনপদ গড়ে তুলল। নেতৃবৃন্দ শুধু আতঙ্কের জনপদই গড়ে তুলল না, তারা 1974 সালে দুর্ভিক্ষ দিয়ে প্রমাণ করল যে তারা দেশ শাসন বা দেশ পরিচালনা করতে কতটা অপদার্থ ছিল বা কতটা ব্যর্থ ছিল। এই যে 74 সালে দুর্ভিক্ষের কথা বলার আগে আপনাদেরকে আরেকটি কথা আমি বললাম যে বাংলাদেশকে তারা একটি আতঙ্কের জনপদ গড়ে তুলেছিল সেই সময়। আসুন সেই সময় 1973 সালের 6 জুলাই তৎকালীন সংসদে, তৎকালীন আওয়ামী লীগের ক্যাবিনেটের স্বরাষ্ট্রমন্ত্রী একটি তথ্য দিয়েছিলেন। তথ্যটি 1973 সালের 7ই জুলাই ইত্তেফাকে প্রকাশিত হয়েছিল। কি সেই তথ্য ছিল? 1973 সালের 6 জুলাই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এই তথ্যটি দিয়েছিল সংসদে। তথ্যটি ছিল 1972 সালের জানুয়ারি থেকে 1973 সালের জুন পর্যন্ত দেশে 2035টি গুপ্ত হত্যার ঘটনা ঘটেছিল। শুধু তাই নয়, বিভিন্নভাবে দুষ্কৃতিকারী বা সন্ত্রাসীদের হাতে সেই সময় প্রাণ হারিয়েছিল 4925 জন। উপস্থিত নেতৃবৃন্দ, কর্মী ভাইরা, আগত অতিথিবৃন্দ, আমরা কি দেখতে পাই? আমরা যদি এই তথ্যটি সেই সময়কার প্রেক্ষাপটে বিবেচনা করি এবং আজকের বর্তমান অবৈধ শেখ হাসিনার, অবৈধ আওয়ামী লীগের যদি শাসনকাল বিবেচনা করি গত 5 বছরে, তাহলে আমরা দেখতে পাবো যে আওয়ামী লীগ এবং সন্ত্রাস হচ্ছে একই মুদ্রার এপিঠ এবং ওপিঠ, এদের কোনো পার্থক্য নেই। 1973 সালে 6 জুলাই ইত্তেফাকে প্রকাশিত হয়েছিল। কি সেই তথ্য ছিল? 1973 সালের 6 জুলাই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী একটি তথ্য দিয়েছিলেন। তথ্যটি ছিল 1972 সালের জানুয়ারি থেকে 1973 সালের জুন পর্যন্ত দেশে 2035টি গুপ্ত হত্যার ঘটনা ঘটেছিল। শুধু তাই নয়, বিভিন্নভাবে দুষ্কৃতিকারী বা সন্ত্রাসীদের হাতে সেই সময় প্রাণ হারিয়েছিল
নেতৃবৃন্দ, এই যে তৎকালীন শেখ মুজিবের যে সংক্ষেপে যে কয়েকটি ব্যর্থতা আপনাদের সামনে আমি তুলে ধরলাম, এখানেই হচ্ছে শেখ মুজিবের ব্যর্থতা। অর্থাৎ গণতন্ত্রের কথা বলেও সে বাকশাল কাম করেছিল, জনগণের নিরাপত্তার কথা বলেও তৎকালীন সময়ে সমগ্র বাংলাদেশকে সে একটি আতঙ্কের জনপদে সৃষ্টি করেছিল, বাংলাদেশের মানুষকে অর্থনৈতিক নিরাপত্তার কথা বলেও বাংলাদেশের মানুষকে দুর্ভিক্ষের মুখে ঠেলে দিয়েছিল। এটিই হচ্ছে শেখ মুজিবের ব্যর্থতা, এবং এখানেই হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সফলতা। কিভাবে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কোনো রাজনৈতিক নেতা ছিলেন না, উনি একজন সামরিক অফিসার ছিলেন, কিন্তু সময়ের বিবেচনায়, সময়ের প্রেক্ষাপটে, দেশের অবস্থার কারণে উনি রাজনীতিতে এসেছিলেন, দেশের দায়িত্ব কাঁধে নিয়েছিলেন, দেশের শাসনকার্য পরিচালনা করেছিলেন। একজন সামরিক অফিসার হবার পরেও যে রাজনৈতিক ব্যক্তি শেখ মুজিবুর রহমান গণতন্ত্রের কথা বলে 1975 সালে বাকশাল নামক একদলীয় শাসন যে সংবিধানে অন্তর্ভুক্ত করেছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তারই বিপরীতে বহুদলীয় শাসন দেশে চালু করলেন, বহুদলীয় গণতন্ত্র দেশে চালু করলেন। এখানেই হচ্ছে শেখ মুজিবের ব্যর্থতা, এবং এখানেই হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সফলতা। শুধু তাই নয়, আমরা যদি দেখি অর্থনৈতিক বিষয়টি, আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মারা যাবার পরে, শাহাদাত বরণ করার পরে যতগুলো সরকার এসেছে আজ পর্যন্ত, প্রত্যেকেই এবং প্রত্যেক সরকারের অর্থমন্ত্রী মাঝে মাঝেই একটি বিষয় উল্লেখ করে থাকে। কি সেই বিষয়? সেই বিষয়টা হচ্ছে যে আমাদের বৈদেশিক মুদ্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আমাদের অর্থনীতি দিন দিন শক্তিশালী হচ্ছে। নেতৃবৃন্দ, এবং এই কথাটি বলার সাথে সাথে তারা দুটি সেক্টরের কথা উল্লেখ করে থাকে। কি সেই সেক্টর দুটি? একটি হচ্ছে তারা বলে থাকে রেমিটেন্স, এবং আরেকটি হচ্ছে তারা বলে থাকে যে এক্সপোর্ট, বিশেষ করে গার্মেন্টস সেক্টর থেকে। আপনারা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি করেন, যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাজনীতি করেন, যারা বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনায় রাজনীতি করেন, আপনাদেরকে জানতে হবে যে এই যে রেমিটেন্স, অর্থাৎ বিদেশে যে সকল প্রবাসী আছেন যারা উপার্জন করছেন এবং তাদের উপার্জিত অর্থের একটি অংশ বাংলাদেশে পাঠাচ্ছেন, এই রেমিটেন্সের একটি বিরাট অংশ মধ্যপ্রাচ্য থেকে যায় বাংলাদেশে। মধ্যপ্রাচ্যে আমাদের যে লক্ষ লক্ষ ভাইয়েরা কাজ করছে, এই রাস্তাটি তৈরি করেছিলেন বা এই মধ্যপ্রাচ্যে যাবার ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য এবং চাকরির বাংলাদেশিদের জন্য যে ব্যবস্থা, এটি পথ সুগম করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকে বাংলাদেশের অন্যতম যে রেমিটেন্স উপার্জনের সেক্টর, গার্মেন্টস সেক্টর, সেই গার্মেন্টস সেক্টরকেও বাংলাদেশে প্রথম সূচনা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কাজেই একটি দেশের গণতন্ত্রের ভিত তৈরি করেছিলেন, বাংলাদেশে গণতন্ত্রের ভিত, বহুদলীয় গণতন্ত্রের ভিত দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশের অর্থনৈতিক বুনিয়াদের অন্যতম ভিত তৈরি করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এখানেই হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সফলতা, এবং এখানেই হচ্ছে আওয়ামী লীগ বা শেখ মুজিবের ব্যর্থতা। নেতৃবৃন্দ, আজকে আমরা যদি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকাই, তাহলে আমরা কি দেখতে পারবো? আমরা দেখতে পারবো যে 1975 সালের আগে যখন শেখ মুজিবের নেতৃত্বে
আওয়ামী লীগ দেশ পরিচালনা করত, তখন সেই তৎকালীন সংসদের একটি তথ্য আপনাদের সামনে উপস্থাপন করেছেন একটু আগে। সেই তথ্যের ভিত্তিতে দেখা যায় যে সেই সময় বাংলাদেশে বেপরোয়া গুম, খুন এসবের প্রচলন ছিল। এবং আজকের বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই, রিসেন্ট এই মুহূর্তের যদি বাংলাদেশের দিকে তাকাই, যেই বাংলাদেশ আপাতত পরিচালিত হচ্ছে শেখ মুজিবের সেই আওয়ামী লীগ, এবং সেই আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতা জোর করে দখল করার মাধ্যমে যে দেশ পরিচালনা করছে, সেই আওয়ামী লীগের সময় আমরা একই অবস্থার চিত্র দেখতে পাচ্ছি। আচ্ছা, জবাব একটু পরে দিই, জবাব একটু পরে নিতে হবে আমাদেরকে, আগে কথা শুনুন। আমরা প্রতিদিন কি দেখতে পাচ্ছি? নিত্য নৈমিত্তিকে আমরা দেখতে পাচ্ছি যে গুম এবং খুন। পত্রিকা খুললেই আপনি অন্য কোনো নিউজ পাবেন কি পাবেন না, কিন্তু গুম বা খুনের নিউজ আমরা পত্রিকায় দেখতেই পারব। আপনাদের অনেকেরই মনে আছে যে বাংলাদেশে একটি এলিট ফোর্স তৈরি করা হয়েছিল। কি কারণে? গত 2001 সালে যখন বিএনপি তথা 4 দলীয় জোট সরকার গঠন করেছিল, তখন একটি এলিট ফোর্স গঠন করা হয়েছিল যে সন্ত্রাস এবং সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য, সন্ত্রাস থেকে দেশকে, দেশের মানুষকে, জাতিকে রক্ষা করার জন্য একটি এলিট ফোর্সকে গঠন করেছিল সেই সময় তৎকালীন সরকার, বিএনপি সরকার বা 4 দলীয় জোট সরকার। আমরা যদি তৎকালীন চিত্রগুলো দেখতে পাই, সেই র্যাব গঠনের পর থেকে, এলিট ফোর্সটি ছিল র্যাব, সেই র্যাবকে আমরা দেখতে পাই। আপনারা কম বেশি সকলের মনে আছে, বাংলাদেশের দলমত নির্বিশেষে সাধারণ যে কোনো মানুষকে গিয়ে যদি জিজ্ঞেস করা হয় তৎকালীন র্যাব গঠন হওয়ার পরে সেই সময় দেশের কি অবস্থা ছিল আইন শৃঙ্খলার, প্রত্যেকটি মানুষ কম বেশি বলবে যে হ্যাঁ, সেই সময় আইন শৃঙ্খলার যেই অবস্থা ছিল তাতে আমরা নিরাপদে দিনের যে কোনো সময় যে কোনো জায়গায় চলাফেরা করতে পারতাম। আমি নিজের একটি অভিজ্ঞতার ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। একদিন, এটি খুব সম্ভব 2005-এর দিকের ঘটনা হবে। আমি একদিন রাত্রেবেলায় বিএনপি কার্যালয় থেকে বাসায় ফিরছি। তখন বিএনপি কার্যালয়ে নেতৃবৃন্দের সাথে কথা বলে পার্টির দৈনন্দিন যেই কাজ ছিল সেদিনকার মতন কাজ শেষ করে আমি বাসায় ফিরছি। আমি যখন বাসায় কাছাকাছি চলে আসছি, ক্যান্টনমেন্টের আগে, তখন ক্যান্টনমেন্টের বাসায় আমরা, ক্যান্টনমেন্টের আগে যখন আমি ঢুকবো, সেই সময় একটি সিগন্যালে, ফার্মগেটের কাছাকাছি একটি সিগন্যালে আমি দাঁড়িয়েছি, ট্রাফিক সিগন্যালে আমি দাঁড়িয়ে আছি। সাধারণত যেহেতু আমার শখ ছিল, গাড়ি ড্রাইভিংয়ের আমার একটি শখ বরাবরই ছিল, তো রাত্রেবেলায় যখন আমি ফিরে আসছি তখন যেহেতু রাস্তাঘাট ফাঁকা, আমি নিজেই গাড়ি চালাচ্ছিলাম, ড্রাইভার পেছনে বসেছিল। তো আমি যখন ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়েছি, রেড সিগন্যালের মধ্যে দাঁড়িয়েছি, তো আমার ডান পাশে এসে একটি সিএনজি দাঁড়ালো। তো জানলা খোলা ছিল আমার। হঠাৎ সিএনজি চালক সে আমাকে দেখছে, দেখতে দেখতে হঠাৎ আমাকে সে বলে উঠলো, ভাই আপনি তারেক জিয়া না? বললাম যে হ্যাঁ, আমি তারেক জিয়া। তখন সিএনজি চালক আমাকে বললেন যে ভাই, আপনারা এই যে র্যাব তৈরি করেছেন, আমরা খুব শান্তিতে আছি। কেন র্যাব তৈরির সাথে আপনারা শান্তিতে আছেন? কেন র্যাব তৈরির সাথে শান্তিতে আছেন, এই অর্থটা আমি বুঝলাম। বলে যে ভাই, র্যাব তৈরি করার পর থেকে এখন যাত্রী নিয়ে যদি কোনো অলি গলিতে ঢুকি তাহলে অন্তত নিরাপদ থাকি। আগে যেরকম কোনো অলি গলিতে রাতের বেলায় যদি যাত্রী নিয়ে ঢুকতাম তাহলে কোনো না কোনোভাবে আমাদের সারাদিনের উপার্জন কোনো না কোনোভাবে ছিনতাই হয়ে যেত অনেক সময়। কিন্তু র্যাব কার্যক্রম শুরু করার পর থেকে ধীরে ধীরে আমরা আস্তে আস্তে নিরাপদ বোধ করছি, এবং এই যে ছিনতাই হয়ে যেতে, এই ছিনতাই এখন বলতে গেলে প্রায় আর হয় না। তো বললো যে আমরা দোয়া করছি ভাই, আপনারা এরকম ভালো কাজ দেশের জন্য আরো করেন যাতে আমরা দেশের মানুষ শান্তিতে থাকি। কিন্তু নেতৃবৃন্দ, আজকে আমরা কি দেখতে পাই? আজকে আমরা দেখতে পাই দেশের কথা যদি ক্ষণিকের জন্য বাদ দিয়ে আমরা বিদেশে যাই, তাহলে আমরা দেখতে পারবো যে মার্কিন যুক্তরাষ্ট্র আজকে বাংলাদেশের অবৈধ সরকারকে বলতে বাধ্য হয়েছে যে তোমরা সন্ত্রাস দমনের জন্য যেই র্যাবকে তৈরি করা হয়েছে বাংলাদেশের মানুষের জন্য,
সেই র্যাবকে মার্কিন যুক্তরাষ্ট্র, র্যাবের অফিসারদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র ট্রেনিং দিত। কিন্তু আজকে মার্কিন সরকার বলতে বাধ্য হয়েছে যে এই র্যাব বর্তমানে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত। এই র্যাব আজকে রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে এবং তাদের বিরুদ্ধে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাধারণ মানুষদেরকে মারার অভিযোগ পাওয়া যাচ্ছে। কাজেই আমরা এই র্যাবকে আমাদের পয়সায়, অর্থাৎ মার্কিন জনগণের পয়সায় আর ট্রেনিং দেব না। এই চিঠি পত্রিকায় এসেছে, অর্থাৎ র্যাবের ট্রেনিং তারা বন্ধ করে দিয়েছে। এর থেকে কি প্রমাণিত হলো? এর থেকে নেতৃবৃন্দ আজকে প্রমাণিত হলো, যেই র্যাবকে আমরা তৈরি করেছিলাম, 4 দলীয় জোট সরকার বা বিএনপি সরকার তৈরি করেছিল দেশের মানুষের নিরাপত্তার জন্য, দেশের মানুষের জান মাল হেফাজত করার জন্য, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সহযোগিতা করে। যেই র্যাবকে তৈরি করা হয়েছিল সন্ত্রাস নির্মূলের জন্য, সন্ত্রাস দমনের জন্য, সেই র্যাবকে আজকে শেখ হাসিনা, শেখ মুজিব যেরকম রক্ষী বাহিনী তৈরি করেছিল নিজের ক্ষমতাকে ধরে রাখার জন্য, বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দকে দমন করার জন্য, বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দ কর্মীদেরকে গুম খুম করে ফেলার জন্য, আজকে শেখ হাসিনা সেই বিএনপির রেখে যাওয়া সেই র্যাবকে আজকে তার নিজস্ব পেটোয়া বাহিনীতে বা রক্ষী বাহিনীতে পরিণত করেছে। আজকে শেখ হাসিনা সেই র্যাবকে পরিণত করেছে, র্যাবের থেকে ভালো ভালো মানুষকে সরিয়ে দিয়ে আজকে সেই র্যাবের কোনো মন্ত্রীর জামাতা, আওয়ামী লীগের কারো ভাই অথবা তাদের নিজের দলীয় লোকজনকে দিয়ে আজকে সেই র্যাবকে পরিণত করেছে সম্পূর্ণভাবে রক্ষী বাহিনীকে। যে র্যাবের প্রতি একসময় মানুষের শ্রদ্ধা ছিল, সম্মান ছিল, ভালোবাসা ছিল, সেই র্যাবকে দেখলে আজকে মানুষের মনে পড়ে সেই শেখ মুজিবের তৈরি করা রক্ষী বাহিনীর কথা, যেই রক্ষী বাহিনী নির্দ্বিধায় সাধারণ মানুষের ক্ষতি করত, সাধারণ মানুষকে মারত, সাধারণ মানুষকে ধরে নিয়ে যেত। আজকে র্যাবকে কি দেখতে পাই আমরা? র্যাবকে আমরা দেখতে পাই যে আজকে আমরা র্যাবকে দেখতে পাই যে তারা আওয়ামী লীগ এবং সন্ত্রাসীদের পক্ষ হয়ে, আওয়ামী লীগ এবং সন্ত্রাসীদের কাছ থেকে টাকা নিয়ে আজকে তারা মানুষকে খুন করে। তাই নেতৃবৃন্দ, আমি মনে করি যে যেহেতু এরা আর দেশের মানুষের জন্য কাজ করছে না, এরা একটি বিশেষ দলের, একটি ভাড়াটা বাহিনীর মতন কাজ করছে, ভাড়াটে বাহিনী হিসেবে কাজ করছে। আমি মনে করি বর্তমানে সবচেয়ে সময়ের অন্যতম একটি প্রধান দাবি হচ্ছে এই র্যাবকে বিলুপ্ত করা। আমি মনে করি এখন এটি জনগণের দাবি, এখন এটি শান্তিপ্রিয় মানুষের দাবি। এখন যে সকল বাংলাদেশের যে সকল মানুষ সন্ত্রাসের বিরুদ্ধে, শান্তির পক্ষে, তারা সকলে মনে করে যে এই র্যাবকে বিলুপ্ত করা এখন সময়ের দাবি, এখন মানুষের দাবি, এখন জনগণের দাবি। নেতৃবৃন্দ, এই যে গুম খুন বা র্যাবের যে এই যে কার্যক্রম, যা জনস্বার্থ বিরোধী, আমি মনে করি এই কার্যক্রমের সাথে র্যাব যেভাবে জড়িত, ঠিক একইভাবে শেখ হাসিনাও জড়িত। এসব আসেন, কেমন করে শেখ হাসিনা জড়িত এইসব গুম বা খুনের সাথে? 2-3টি এক্সাম্পলও যদি আমরা বিবেচনা করি। বাংলাদেশে বছর 2 আগে, প্রায় 2 বছর হয়ে যাচ্ছে, 2 বছর আগে এক দম্পতি খুন হয়েছিলেন, সাংবাদিক দম্পতি সাগর এবং রুনি। এখানে অনেক সাংবাদিক ভাইরাও বসে আছেন। আপনাদের এইটার জন্য, এই হত্যাকাণ্ডের বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য আমি অনুরোধ করব, আপনারা যার যার অবস্থান থেকে শক্ত ভূমিকা রাখা হবে। সেদিন সাগরণী খুন হয়েছে, আপনাদের অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন অনেকেই আজকে বাংলাদেশে রয়ে গেছে, যারা আপনাদের পেশায় আছেন। তাদেরকেও আপনাদের রক্ষা করা আপনাদের দায়িত্ব। আপনারা যে দেশে আছেন সেই দেশ থেকে রক্ষা করা, আপনাদের অবস্থান থেকে রক্ষা করা তাদের দায়িত্ব। কাজেই এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমাদের মতন আপনাদেরকেও দাঁড়াতে হবে। এই অনুরোধ সাংবাদিক ভাইদের প্রতি থাকলো আমার ব্যক্তিগতভাবে। আসুন, তখন আমরা কি দেখলাম? যখন এই হত্যাকাণ্ডটা ঘটলো, তখন আমরা দেখলাম যে বর্তমানের
অবৈধ শেখ হাসিনার তৎকালীন অবৈধ শেখ হাসিনা সরকারের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, আমরা সকলে দেখলাম টিভিতে যে সে কি বলল, 24 ঘন্টার মধ্যে সাগররুনি হত্যাকারীকে ধরা হবে। 24 ঘন্টার মধ্যে। নেতৃবৃন্দ, তার মধ্যে কিন্তু এই আজকের মধ্যে কিন্তু কয়েক হাজার ঘন্টা পার হয়ে গিয়েছে। বিষয় কিন্তু এটা না, কয়েক হাজার ঘন্টা যে পার হয়ে গেছে বিষয় এটা না। বিষয়টা কি, এই 24 ঘন্টা বলার পরেও কিন্তু সেই মন্ত্রী কি বলল, বলল যে সাগররুনি হত্যাকাণ্ডর সরাসরি তত্ত্বাবধান করছে শেখ হাসিনা। আপনাদের কি মনে আছে কথাটা? সরাসরি তত্ত্বাবধান করছে শেখ হাসিনা। তো তাহলে কি আমরা ধরে নেব যে সাগররুনির হত্যাকারীকে শেখ হাসিনা তৎকালীন তো প্রধানমন্ত্রী ছিল, যদিও বিতর্কিত ছিল 2008-এর নির্বাচন, তারপরেও গণতন্ত্রের স্বার্থে আমরা সেই নির্বাচনকে মেনে নিয়েছিলাম, তৎকালীন সংসদকে মেনে নিয়েছিলাম। তো আমরা যদি সেই বিবেচনায় বলি যে সাগররুনির হত্যাকাণ্ডের সরাসরি তত্ত্বাবধান করছিল শেখ হাসিনা, এবং আজ পর্যন্ত সেই রহস্যের যখন কুল কিনারা হলো না, তাহলে একসাথে কি দুটো পয়েন্টে আমরা পৌঁছাতে পারি না যে এক, শেখ হাসিনার বাবার মতনও ব্যর্থ, 1 নম্বর, কোনো কাজ করতেই ব্যর্থ, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে তাহলে কি ধরে নিব যে শেখ হাসিনার কোথাও কোনো স্বার্থ আছে, যে তার হাতে এত ক্ষমতা থাকার পরেও এই হত্যাকারীদেরকে এতদিন পরেও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ধরতে পারছে না? আরে ইয়াস হলে একটু জোরে বলেন না। হ্যাঁ, ওটা আমাদের এখানে আইনজ্ঞরা আছেন, ওনারা বলবেন হুকুমের আসামিরা। তবে একজন সাধারণ মানুষ হিসেবে তো আমি মনে করি যে হাসিনা তত্ত্বাবধান করার পরে এতদিন পরে যখন হত্যাকারীকে ধরা গেল না, তার মানে তো হাসিনার ভাষায় বলতে হয় ডাল মে কুছ কালা। আসেন এরপরে এই রিসেন্ট ঘটে গেল, কি ঘটে গেল, 27শে এপ্রিল নারায়ণগঞ্জের শীতলক্ষায় আমরা একটা ভয়ঙ্কর দৃশ্য দেখলাম। আমরা একটা দৃশ্য দেখলাম যে একসাথে 7 জন মানুষকে হত্যা করলো। আশ্চর্যের বিষয়, যেই বাহিনীর উপরে দেশের মানুষের এত আস্থা ছিল, সেই বাহিনীর লোকজন টাকা নিয়ে আওয়ামী সন্ত্রাসীদের সাথে মিলিত হয়ে 7 জন মানুষকে হত্যা করলো। এই 7 জন মানুষই যদিও আওয়ামী লীগের রাজনীতি করত, তারপরেও তাদেরকে হত্যা করলো। আমরা পত্রপত্রিকা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখলাম যে একজন, সে তার বক্তব্যে বলেছে যে যখন এই ব্যক্তিগুলোকে কোর্ট থেকে অপহরণ করা হয়, কিডন্যাপ করা হয় বা অ্যাবডাক্ট করা হয়, এই অপহরণ করার 5 মিনিটের মধ্যে সে কিনা শেখ হাসিনাকে বলে জানিয়েছিল। ওই হলো আর কি, আপাতত ওদের, আমাদের না। তো সে বলে 5 মিনিটের মাথায় বলে জানিয়েছিল। দেখেছেন না এই বক্তব্য? এখন 5 মিনিটের মধ্যে জানানো হলো তার আপাকে, সে জানিয়েছে যে এরকম ব্যক্তিরা বলে ব্যক্তিদেরকে উঠিয়ে নিয়ে গেছে। তো এই শেখ হাসিনা তো যাই হোক অবৈধভাবে হোক জোর করে ক্ষমতার মধ্যে তো আছে, কিন্তু কয়েকদিন পরে আমরা কি দেখলাম যে ওই ব্যক্তিগুলোর লাশ নদীতে ভেসে উঠল। আচ্ছা, লাশগুলো নদীতে ভেসে উঠল। এখন তাহলে কি সাগররুনির মতন যে সরাসরি তত্ত্বাবধানে থাকার পরেও সেই হত্যাকারীকে ধরা গেল না, আমরা কি ধরে নিব যে এর মধ্যেও শেখ হাসিনার নিজের কোনো চাওয়া পাওয়া আছে? সেই জন্য অপহৃত হওয়ার পরেও, কিডন্যাপ হওয়ার পরেও এই মানুষগুলোকে, যেই মানুষগুলো নিয়ে গেল বা যেই মানুষগুলোকে নিয়ে যাওয়া হলো, তারাও উদ্ধারকৃত হলো না, এবং উদ্ধারকৃত তো হলোই না, বরং তাদেরকে মৃত পাওয়া গেল। তাহলে তো এই কনক্লুশনেই পৌঁছতে হয় নাকি, কি বলেন ভাই? আরে ভাই দাঁড়াও, আগে আরো শোনো, তারপরে ঠিক করো। আসেন এরপরে, বাতাসে, শীতলক্ষার বাতাসে সেই 7টি লাশের গন্ধ
তাজা থাকতে থাকতেই, মিলিয়ে না যেতে যেতেই আবার ঘটলো ফেনীতে। ফেনীর ঘটনাটি মনে আছে? বেশি দিন আগের না তো। ফেনীতে কি ঘটলো আপনারা সবাই দেখেছেন, টিভির পর্দায় কম বেশি আমরা সবাই দেখেছি। ফেনীতে সেই ঘটনা ঘটার পরে আমরা কি দেখলাম? অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয় থেকে বিবৃতি দেওয়া হলো যে এর মধ্যে বলে বিএনপির লোকজন জড়িত। এইসব কথাবার্তা বলে আইন শৃঙ্খলা বাহিনীকে চাপের মুখে কেসের ডাইরেকশন অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হলো। জোর করে বলা হলো যে এইসবের মধ্যে বলে বিএনপি জড়িত আছে। বিভ্রান্ত করা হলো, চেষ্টা করা হলো দেশের মানুষকে বা আইন শৃঙ্খলা বাহিনীকে হয়তো ইঙ্গিতে কোনো কিছু বলে দেওয়া হলো। কিন্তু কয়েকদিন যেতেই আমরা দেখলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, হয়তো তাদের মধ্যে কয়েকজন ভালো লোক ছিল সেখানে, তারা কিছু লোকজনকে ধরে ফেললো যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হয়তো হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কথা শুনেনি, অথবা ভুল করেও ধরে ফেলতে পারে। কিন্তু যাদেরকে ধরে ফেললো দেখা গেল যে তারা প্রত্যেকে হচ্ছে আওয়ামী লীগের রাজনীতির সাথে সংশ্লিষ্ট। প্রত্যেকে তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে সংশ্লিষ্ট। শুধু তাই নয়, সেই এলাকার আরেকজন বড় রাজনৈতিক নেতা যার সাথে বিএনপির কোনো সম্পর্ক নাই, সে নিজেই বলে বসলো এখানে বিএনপি কথা বলবে কোত্থেকে, এখানে বিএনপি কথাই বলতে পারে না, তো এরকম ঘটনা ঘটাবে কোত্থেকে, এগুলো সব আওয়ামী লীগের লোক, সে নিজেই বলে। এখন নেতৃবৃন্দ, এই যে 2-3টা উদাহরণ দিলাম, এই যে দেশের বর্তমান প্রেক্ষাপটে যে আপনাদের সামনে তুলে ধরলাম, কেন, কি কারণে বা কিভাবে শেখ হাসিনা এবং তার বাবার সাথে শেখ মুজিবের সাথে দুই শাসন আমলের মিল আছে, অথবা কিভাবে শেখ হাসিনা বা সন্ত্রাস একত্রিত, মুদ্রার এপিঠ বা ওপিঠ, অথবা কিভাবে শেখ হাসিনা মানুষের মনে তো কতই প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোকে আপনাদের সামনে আমি তুলে ধরলাম যে কিভাবে মানুষ মনে করে যে এই সকল হত্যাকাণ্ডের সাথে শেখ হাসিনা জড়িত, এরকম কথা। কাজেই এই কথাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এগুলো আমার নিজের কথা নয়, এইগুলি দেশের বর্তমান পরিস্থিতি, বর্তমান প্রেক্ষাপটকে তুলে ধরে, এবং এইগুলি হচ্ছে দেশের সাধারণ মানুষের কথা। কাজেই এই কথাগুলো বিরুদ্ধে বা এই কার্যক্রমগুলির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। রুখে দাঁড়াতে হলে আমাদেরকে কিছু কাজ করতে হবে। আসুন সেই কাজটি বলার আগে আরেকটি বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। নেতৃবৃন্দ, কিছুদিন আগে, কয়েক মাস আগে, বাংলাদেশে একটি ভোটারবিহীন, রাজনৈতিক দলবিহীন, কোনো আন্তর্জাতিক স্বীকৃতিবিহীন, কোনো প্রার্থীবিহীন একটি নির্বাচন অনুষ্ঠিত হলো। একটি অবৈধ নির্বাচন অনুষ্ঠিত হলো। যে নির্বাচনে 300-র মধ্যে 154 জন ব্যক্তি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলো, এবং তাদেরকে ঘোষণা করলো বাংলাদেশের বর্তমানে, আমি তো মনে করি বাংলাদেশের ইতিহাসে গত 1971 সালের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে যতগুলি নির্বাচন কমিশনার ছিল, বর্তমান নির্বাচন কমিশনার হচ্ছে তার মধ্যে থেকে সবচাইতে বেশি অপদার্থ, বেহায়া, রাজনৈতিক পক্ষপাত দুষ্ট, মেরুদণ্ডহীন একটি নির্বাচন কমিশন। যে নির্বাচনে দেশের শতকরা 5% মানুষও ভোট দিতে যায়নি, সেই নির্বাচনে তারা বলে দিল, তারা নিজেরাই বলছে যে 43টা কেন্দ্র যেখানে 5 তারিখে নির্বাচন, তথাকথিত নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, 43টা কেন্দ্রে একটি ভোট বা একটি সিলও পড়ে নাই। হ্যাঁ, হাঁস কুকুর বিড়াল তো আছেই, অপদার্থ মেরুদণ্ডহীন, এদের সাথে আর কারা থাকবে? ওইগুলোই থাকবে। এখন এই নির্বাচন কমিশন আজকে শেখ হাসিনা বা আওয়ামী লীগ যেভাবে দেশের বর্তমান অবস্থা বা প্রেক্ষাপটের জন্য দায়ী, একইভাবে তাদের সহযোগিতা হিসেবে এই নির্বাচন কমিশনের যারা দায়িত্ব পালন করছে, প্রত্যেকটা এই নির্বাচন কমিশনার যে কটা আছে
প্রত্যেকে তারা দায়ী দেশের এই অবস্থার জন্য। প্রত্যেকে তারা দায়ী এই যে মানুষগুলো মারা গেছে, এই মানুষগুলো মারা যাবার জন্য শেখ হাসিনার মতন, আওয়ামী লীগের মতন এই নির্বাচন কমিশনেরও দায়ী। ফলে রাজনীতিকে ধারণ করেন এবং বাংলাদেশে এখান থেকে ৬,০০০ বাংলাদেশে কোটি কোটি মানুষ আছে যারা বাংলাদেশি জাতীয়তাবাদী দলের রাজনীতিকে ধারণ করেন। প্রত্যেকটি মানুষকে আজকে আমি অনুরোধ করব যে আসুন শহীদ জিয়ার এই ৩৩তম মৃত্যু বার্ষিকীতে আমরা শোকের সাথে সাথে, শোক পালনের সাথে সাথে আরেকটি দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করি। কি সেই প্রতিজ্ঞা? সেই প্রতিজ্ঞা হতে হবে যে শহীদ রাষ্ট্রপতি যেখানে সফল হয়েছিলেন ৩০ বছর রাজনীতি করে, প্রায় ৩০ বছর রাজনীতি করে শেখ মুজিব যেখানে ব্যর্থ হয়েছিল, মাত্র ৫ বছরের রাজনীতিতে শহীদ রাষ্ট্রপতি যেখানে সফল হয়েছিলেন, এই অবৈধ সরকার এসে যেখানে দেশকে আবার ব্যর্থতা নিয়ে গেছে, আসুন এই ৩৩তম মৃত্যুবার্ষিকীতে আমরা প্রতিজ্ঞা করি যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেভাবে দেশকে সফলতায় নিয়ে গেছিলেন, আমরা ইনশাল্লাহ বাংলাদেশের প্রতিটি নাগরিক যারা বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনা ধারণ করেন, তারা সেই সফলতার দিকে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, আমাদেরকে এগিয়ে নিয়ে যাব। এবং এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের সকলকে বড় ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত হতে হবে। আপনারা যারা বিদেশে আছেন তো আছেন, যারা দেশে আছে, কোটি কোটি মানুষ যারা দেশে আছে, আজকে যারা আতঙ্কিত, যারা অত্যাচার, আওয়ামী লীগের বর্তমানের অত্যাচার নির্যাতনে অতিষ্ঠ, তাদের সকলকে আমি অনুরোধ করব যে যারা বিদেশে আছেন, হয়তো বাংলাদেশ থেকে আরো কিছু মানুষ, খুব হাতে গোনা কিছু মানুষ হয়তো বিদেশে আসতে পারবে, কিন্তু অধিকাংশ মানুষকে বাংলাদেশেই থাকতে হবে। কাজেই আমাদের সকলকে সেই মানুষগুলোর সাথে আমাদেরকেও বাংলাদেশেই ফিরে যেতে হবে। কিন্তু আপনারা যারা বিদেশে আছেন, অধিকাংশ মানুষ তো সারা জীবন আপনারা বিদেশে থাকবেন না, আমাদেরকে একসময় দেশে ফিরে যেতেই হবে। কিন্তু আমরা চাই একটি স্বাভাবিক দেশে ফিরে যেতে, একটি স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি পেতে, একটি স্বাভাবিক জীবনের গ্যারান্টি পেতে। তাই যদি করতে হয় তাহলে এখানে উপস্থিত এবং বাংলাদেশের যত নাগরিক আছে যারা এই জিনিসগুলো চায়, একটি স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চায়, একটি স্বাভাবিক জীবনের গ্যারান্টি চায়, তাদের সকলের কাছে আমাদের অনুরোধ থাকবে, আমার অনুরোধ থাকবে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে এই স্বৈরাচারের, এই অবৈধ সরকারের পতনের জন্য পরবর্তীতে যখন সঠিক সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, দেশের সার্বভৌমত্বের স্বার্থে আন্দোলনের ডাক দিবেন, আপনারা দয়া করে সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন। দয়া করে সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। কেউ যদি আজকে মনে করে যে আমি চুপচাপ থাকলে আমাকে দেখতে পাবে না, আমাকে কিছু করবে না আওয়ামী লীগ বা হাসিনার পেটোয়া বাহিনী, ভাই সাহেব ভুল করবেন। সব সময় মনে রাখবেন ওরা আওয়ামী লীগ মানুষ না। যদি মানুষ হতো তাহলে নিজেরাই বিবেচনা করেন। যদি মানুষ হতো তাহলে দু একটি কথা বলি, আপনারা নিজেদের বিবেক দিয়ে বিবেচনা করেন যে শেখ মুজিব ৩০ বছর আওয়ামী লীগ করার পরে ক্ষমতায় এসে নিজেই একদলীয় শাসনের আইন পাশ করে নিজেই নিজের দলকে, যেই দল তাকে এত পরিচিত দিল, যেই দল তাকে নেতা বানালো, সেই দলকে 11 মিনিটের মধ্যে গলা টিপে হত্যা করতে পারে। সেই দলের কাছ থেকে আপনি কেমন করে ভালো কিছু পেতে পারেন? সেই দলের কাছ থেকে দেশের মানুষ কেমন করে কিছু ভালো পেতে পারে? যে নিজেই নিজের দলের প্রতি যার কোনো দরদ নেই, নিজেই নিজের দলের প্রতি যার কোনো বিশ্বাস নেই, যে শেখ হাসিনা
5 মিনিটের মধ্যে জানবার পরেও, তার হাতে সকল ক্ষমতা থাকার পরেও, জানবার পরেও যে নিজের দলের লোককে রক্ষা করে না, 7টি জীবন বাঁচাতে এগিয়ে আসে না, তার ক্ষমতাকে ব্যবহার করে না, সেই নেত্রী দেশের মানুষকে কেমন করে ভালো কিছু দিবে? সেই নেত্রী দেশের মানুষের নিরাপত্তা কি দিবে? সেই নেত্রী সেই মহিলা দেশের মানুষের জন্য ভালো কিছু কেমন করবে? করতে পারে না। তার ক্ষমতা রক্ষার জন্য, তার ক্ষমতা ধরে রাখার জন্য যা যা প্রয়োজন শুধু সেটাই সে করতে পারে। এর বাইরে শেখ হাসিনা বা আওয়ামী লীগ আর কিছু করতে পারে না। এটি একবার নয়, দুইবার নয়, অনেক এবং অনেকবার প্রমাণিত হয়েছে দেশের মানুষের সামনে। কাজেই দেশকে যদি রক্ষা করতে হয়, দেশের মানুষকে যদি রক্ষা করতে হয়, আপনার নিজেকে যদি রক্ষা করতে হয়, আপনার পরিবারকে যদি রক্ষা করতে হয়, আপনার আত্মীয় স্বজনকে, বন্ধু বান্ধবকে যদি রক্ষা করতে হয়, আপনার শুভাকাঙ্ক্ষীদেরকে যদি রক্ষা করতে হয়, আপনাকে আজকে রুখে দাঁড়াতে হবে। আপনাকে আজকে সম্পূর্ণ ইমানের সাথে, ইমানদারির সাথে আপনাকে পালন করতে হবে, আন্দোলনের প্রস্তুতি নিতে হবে আপনাকে। এবং আন্দোলন যখন আসবে, দাঁড়াও, এইসব স্লোগান দেখবো ঢাকার বুকে কত দিতে পারো, তারপর বুঝবো। কাজে আজকে দেশের প্রতিটি জাতীয়তাবাদী, বাংলাদেশি জাতীয়তাবাদী ধারক, প্রতিটি নেতাকর্মীকে, প্রতিটি মানুষকে, প্রতিটি ভোটারকে, প্রতিটি সমর্থককে আমি অনুরোধ করব যে আসুন আমরা সকলে রুখে দাঁড়াই, আমাদের দেশকে রক্ষা করি, আমাদের দেশের মানুষকে রক্ষা করে, আমাদেরকে আমরা রক্ষা করে। আসুন আজকে এই হোক আমাদের প্রতিজ্ঞা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 33তম মৃত্যুবার্ষিকীতে। আজকে এই বক্তব্য রেখে আমার বক্তব্য শেষ করছি। ইনশাল্লাহ আমাদের আশা থাকবে যে আগামী দিনে একটি আমরা সুন্দর নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।